একটু রেসপন্ড করো। এইটা দেখা যাচ্ছে কি, যে ব্যাকটেরিওফাজেস লেখা আছে, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে, আই থিংক ইটস ভিজিবল, রাইট? সো লেটস প্রসিড। আচ্ছা, এখানে এবার কেউ ফিরদৌসি, ওকে, অ্যাডমিট করে দিই। শেয়ার করি মেনুটা। ইয়া, আমাকে একটু কেউ বলো তো, যে ব্যাকটেরিওফাজ যে লেখা রয়েছে, ব্যাকটেরিওফাজের হেডিং রয়েছে, এটা দেখা যাচ্ছে? কেউ একটু উত্তর দাও। ইয়েস স্যার, ওকে। তাহলে এবার আমরা প্রসিড করি। হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামস, হোয়াট আর ব্যাকটেরিওফাজেস। ঠিক আছে, ব্যাকটেরিওফাজেস কথাটার মানে হচ্ছে গিয়ে, আবার একজন অ্যাডমিটেই চলাকালীন এতজন ক্লাসে ঢুকলে খুব সমস্যা হয়। ব্যাকটেরিয়া ইটার, মানে যে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি, যে এরা কিন্তু এমন ধরনের ভাইরাস, ব্যাকটেরিওফাজেস আর নট ব্যাকটেরিয়া বাট দে আর ব্যাকটেরিয়া ইটার। তাহলে এরা এমন ধরনের ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে এবং ব্যাকটেরিয়ার মধ্যে রেপ্লিকেট করে। ঠিক আছে, এদেরকে এই জন্য ফাজ ভাইরাস বলা হয়, বা ফাজও বলা হয়। ফাজ মানে টু ইট, ঠিক আছে। ফাজি মানে রাদার টু ইট, ঠিক আছে। এবং আমরা যদি পৃথিবীতে দেখি তারা, তাহলে এরা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট বায়োলজিক্যাল এন্টিটি। ঠিক আছে। এবং মাইক্রোবিয়াল ইকোলজি, মলিকিউলার বায়োলজি বা বায়োটেকনোলজি, এই সব পুরো জিনিসেই কিন্তু এদের খুব ইম্পর্টেন্ট রোল আছে। আমরা এক এক করে দেখি। সবার আগে আমরা একটু জেনারেল স্ট্রাকচারটা দেখি। ঠিক আছে, জেনারেল স্ট্রাকচার অফ আ ব্যাকটেরিওফাজ, এর জন্য আমি তোমাদের একটা ছবি দেখাই। ঠিক আছে, ছবিটা দেখতে পেলে সবাই একটু বলবে যে ছবিটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। শ্রেয়া মণ্ডল। আচ্ছা, আমি কি ক্লাসটা আগে শুরু করে দিয়েছি? এখন সব এক একজন করে জয়েন করছে কেন? বুঝতে পারছি না, ক্লাসের মধ্যে না জয়েন করলে খুব সমস্যা, এই ছবি ফবিগুলো ইয়ে হয়ে যায়। যাই হোক, তোমরা কি দেখতে পাচ্ছ ছবিটা যেটা দেখাচ্ছি? কেউ একটু উত্তর দেবে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখো, এইটা হচ্ছে গিয়ে একটা ফ্রি ফাজ, ব্যাকটেরিও ফাজ, যেটার আমরা কথা বলছিলাম। হ্যাঁ, এটা যখন এই ব্যাকটেরিয়াল সেল ওয়াল, মানে এই গোলাপি লাল জিনিসটা, দিস ইজ নাথিং বাট দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল। এই ব্যাকটেরিয়াল সেল ওয়ালে যখন এটা অ্যাটাচ করছে, তা এগুলোর এক একটা করে পার্ট দেখি। সবার আগে এটার একটা ক্যাপসিড আছে, যেটাকে আমরা বলে থাকি গিয়ে হচ্ছে একটা প্রোটিন কোড। তার মধ্যে জিনোম আছে। সেটার ঠিক তলায়, এই জিনিসটাকে যদি আমি মাথা ভাবি, তাহলে সেটার ঠিক তলায় একটা কলার আছে। এবার এইটা হচ্ছে টেল টিউব শীট, খুব ইম্পর্টেন্ট, কারণ এই জিনোমটা এখান দিয়ে পাস করানো হয়। এবং আরেকটা দেখো, যে এই যে টেল ফাইবার, এই টেল ফাইবার গুলো খুব ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়াল সেল ওয়ালের সঙ্গে, সেল ওয়ালকে রেকগনাইজ করা এবং তাদের সঙ্গে অ্যাডহেয়ার করা, মানে যুক্ত হওয়ার জন্য। এবং এই যে বেস প্লেট আরেকটা আছে, এটাও খুব ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়াল সেল ওয়ালের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, টু বাইন্ড দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল। হ্যাঁ, এবং ওটা কি করছে, এই বাইন্ডিং এর পর দেয়ার ইজ আ পেনিট্রেশন, মানে এই যে জিনোমটা, তাহলে এটা টেল টিউব শিথের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে পেনিট্রেট করে ব্যাকটেরিয়ার মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আর এই ব্যাকটেরিয়াল সেল ওয়ালে বিভিন্ন রিসেপ্টার্স আছে। এই রিসেপ্টার্স গুলোকে কে রেকগনাইজ করছে? এই রিসেপ্টার্স গুলোকে টেল ফাইবার্স রেকগনাইজ করছে। হ্যাঁ, আর বেস প্লেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডহিয়ারিং, মানে বাধা বা যুক্ত হওয়া উইথ দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল। এবার যদি আমরা এক একটা কম্পোনেন্টের একটু ফাংশনটা দেখি। ঠিক আছে, তাহলে প্রথমেই যদি আমরা জেনারেল স্ট্রাকচার দেখি একটা ব্যাকটেরিওফাজের,
তাহলে টিপিক্যালি একটা হেড আছে। হেডটা কি? না, এটা একটা প্রোটিন কোড যার মধ্যে নিউক্লিক অ্যাসিড আছে। ইউজুয়ালি এইটার শেপটা আইকোসাহাইড্রাল হয়। ইউজুয়ালি এটা শেপটা আইকোসাহাইড্রাল হয়। দেন ইউ হ্যাভ দ্য জেনেটিক মেটেরিয়াল। এই জেনেটিক মেটেরিয়ালটা ডিএনএ বা আরএনএ কিছু হতে পারে। বেশিরভাগ ব্যাকটেরিওফাজের ক্ষেত্রেই, অলমোস্ট ফর অল ব্যাকটেরিওফাজেস, we could see a ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। আমরা দেখতে পাই গিয়ে হচ্ছে একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। তারপর কি? তারপর তার একটা টেল আছে, ভেরি ইম্পর্টেন্ট, একটা হলো টিউব কলারের নিচে। এইটা থ্রু দিয়েই কিন্তু ডিএনএটা ভেতরে গিয়ে ঢুকছে হচ্ছে, একটা ব্যাকটেরিয়ার ভেতরে গিয়ে ঢুকছে। টেল ফাইবার্স, এটা কি? না, এটা ব্যাকটেরিয়াল সেল সারফেস রিসেপ্টরকে রেকগনাইজ করে তার সঙ্গে যুক্ত হয়। এবং বেস প্লেট, অ্যান্ড এটা কি করে? ফাঁজটাকে বেঁধে রাখে গিয়ে হচ্ছে ব্যাকটেরিয়া বা হোস্ট সেলের সাথে। এই যে আবার একবার ছবিটা দেখাই। সো দিস ইজ দ্য টেল টিউব যার থ্রু দিয়ে ডিএনএটা যাচ্ছে ভেতরে, মানে ব্যাকটেরিওফাজের ডিএনএটা যাচ্ছে ব্যাকটেরিয়ার ভেতরে, কারণ এটা ব্যাকটেরিয়াল সেল ওয়াল। আর এইখানে হচ্ছে গিয়ে তোমার টেল ফাইবার গুলো আছে, যেগুলো জিনোম এই রিসেপ্টরের সঙ্গে, মানে সেল সারফেস রিসেপ্টরের সঙ্গে যুক্ত হচ্ছে। এবং এইটা হচ্ছে বেস প্লেট যেটা অ্যাঙ্কার করে রেখেছে। এই যে বেস প্লেট, সরি, বেস প্লেট এটা অ্যাঙ্কার করে রেখেছে গিয়ে হচ্ছে ব্যাকটেরিও ফাজটাকে উইথ দ্য ব্যাকটেরিয়াল সেল। এবং ওপরে এই জিনিসটা হচ্ছে গিয়ে ক্যাপসিডটা, এর মধ্যে জিনোমটা আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা ব্যাকটেরিয়ার যে ডিএনএটাকে, এটাকে, এই সরি ব্যাকটেরিও ফাজের যে ডিএনএটা, আই এম ভেরি সরি, ব্যাকটেরিও ফাজের যে ডিএনএটা, এটাকে যে আমি ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকাচ্ছি, সেটার পারপাসটা কি? তার পারপাসটা হচ্ছে, দেখো দু ধরনের লাইফ সাইকেল আছে ব্যাকটেরিও ফাজের। একটাকে আমরা বলছি লাইটিক সাইকেল, ঠিক আছে? এই লাইটিক সাইকেলটা কি করছে, যে হোস্ট যে ব্যাকটেরিয়াটা আছে, সেই হোস্ট ব্যাকটেরিয়াটা পুরোপুরি ডিস্ট্রাকশন করে দিচ্ছে, মানে খেয়ে ফেলা বা ফাটিয়ে দেওয়া, আরো বেটার বলা হবে। ঠিক আছে? মানে যে ব্যাকটেরিয়াটাকে ব্যাকটেরিওফাজ ইনফেক্ট করছে, সেই ব্যাকটেরিয়াটা পুরো ফাটিয়ে দিচ্ছে। কিভাবে? না, প্রথমে এটা ব্যাকটেরিয়াটার সাথে অ্যাটাচ করলো, আমরা দেখতেই পেলাম যে টেল ফাইবার্স গুলো স্পেসিফিক রিসেপ্টরস যেগুলো ব্যাকটেরিয়াল সেল ওয়ালে আছে তার সঙ্গে অ্যাটাচ করছে। তারপরে পেনিট্রেশন হচ্ছে। পেনিট্রেশনটা মানে কি? যে ব্যাকটেরিওফাজের যে নিউক্লিক অ্যাসিডটা, এটা ব্যাকটেরিয়াল সেল ওয়ালের মধ্যে দিয়ে কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে চলে যাচ্ছে, কিন্তু ব্যাকটেরিওফাজের যে প্রোটিন কোডটা, ওটা কিন্তু বাইরে থেকে যাচ্ছে, ওটা কিন্তু ঢুকছে না ব্যাকটেরিয়ার মধ্যে। মানে ভাইরাসের যে প্রোটিন কোডটা, ওটা বাইরে থেকে যাচ্ছে, ওটা কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকছে না। তারপর যেটা হচ্ছে, যে এই যে ভাইরাল নিউক্লিক অ্যাসিডটা যে মুহূর্তে ভেতরে ঢুকলো, এবার এ পুরো হোস্ট সেল মেশিনারিটাকে কন্ট্রোল করবে। হোস্ট সেল মেশিনারি বলতে আমরা কি বোঝাচ্ছি? হোস্ট সেল মেশিনারি মানে ব্যাকটেরিয়ার যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন যেটা মেশিনারিটা, মানে আরএনএ সিনথেসিস প্রোটিন সিনথেসিসের যে মেশিনারিটা, সেটাকে কন্ট্রোল করবে গিয়ে হচ্ছে ভাইরাল নিউক্লিক অ্যাসিড। কেন? না, এইটাকে কন্ট্রোল করে ও ভাইরাল ডিএনএ এর থেকে ভাইরাল প্রোটিন সিনথেসিস করবে, মানে ও জিনোম রেপ্লিকেট করবে এবং প্রোটিন সিনথেসিস করবে। তাহলে হোস্ট সেলের যে মেশিনারিটা, রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, এগুলোকে কিন্তু এবার ও কন্ট্রোল করছে, মেনলি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, কারণ সেটার সাহায্যে ও ভাইরাল প্রোটিনস গুলো তৈরি করছে। এবার ওর যদি জিনোম রেপ্লিকেট করে এবং ওর মধ্যে যদি ভাইরাল প্রোটিনস থাকে, বিশেষ করে কোড প্রোটিনস যেটা ক্যাপসিড তৈরি করে, সেক্ষেত্রে নতুন ফাজ পার্টিকেলস কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে যখন প্রচুর পরিমাণের ফাজ পার্টিকেলস ব্যাকটেরিয়ার মধ্যে তৈরি হয়ে যাবে, তখন কি হবে? ব্যাকটেরিয়াল সেলটা ফেটে যাবে, হ্যাঁ, বা ভেঙে যাবে, ডিউ টু দ্য লাইসোজাইম এনজাইম অ্যাকশন। মানে লাইসোজাইম হচ্ছে এমন একটা উৎসেচক, যেটা কিন্তু ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে ভাঙতে সাহায্য করে। এত অবাক হওয়ার কিছু নেই, আমাদের কান্না মানে চোখের জল কিংবা থুতু ইত্যাদিতেও লাইসোজাইম থাকে, যার জন্য আমাদের কেটে দিতে গেলে নর্মাল রিফ্লেক্স হচ্ছে আমরা সেখানে একটু থুতু লাগিয়ে দিই, কারণ আমরা জানি আমাদের স্যালাইভায় লাইসোজাইম আছে।
তাহলে ব্যাকটেরিয়াল অ্যাকশন হবে না। এবং এইভাবে ব্যাকটেরিয়াল সেলটা ফেটে গেলে সেখান থেকে কিন্তু শয়ে শয়ে ফাজ বেরিয়ে চলে আসবে, যেটা কিন্তু আবার অন্য ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করতে পারে। ঠিক আছে, কিন্তু সবসময় যে ফাজ লাইটিক সাইকেলেই পার্টিসিপেট করে বা লাইটিক সাইকেলেরই পার্ট হয় তা কিন্তু নয়। লাইসোজেনিক সাইকেলেও কিন্তু দেখা যায় ফাজের মধ্যে। এখানে কি হয়, ফাজ ডিএনএটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের মধ্যে ইন্টিগ্রেট করবে। তাহলে ব্যাকটেরিয়া আছে, সেটার ক্রোমোজোম আছে, তার মধ্যে কিন্তু ফাজ নিজের ডিএনএ ঢুকিয়ে দেবে। তাহলে কি হবে, এই অবস্থায় কিন্তু যেই ব্যাকটেরিয়া রেপ্লিকেট করছে সঙ্গে সঙ্গে ফাজের ডিএনএটাও রেপ্লিকেট হয়ে যাচ্ছে। তো এইটা যেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ দ্য ফাজ ডিএনএ ইনটু দ্য ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। কি স্টেপে হচ্ছে, প্রথম স্টেপটা হচ্ছে ওই অ্যাটাচমেন্ট, যেটা ব্যাকটেরিয়াল সেল সারফেস রিসেপ্টরের মাধ্যমে হচ্ছে, অ্যান্ড পেনিট্রেশন, মানে আমার টেল টিউব দিয়ে আমি জিনোমটাকে ঢুকিয়ে দিচ্ছি ব্যাকটেরিয়ার মধ্যে। এইবারে নেক্সট স্টেপে যে ফাজ ডিএনএটা আছে, এটা ফাজের যে জিনোমটা আমি ঢোকালাম, এটা ব্যাকটেরিয়াল ডিএনএ এর মধ্যে ইন্টিগ্রেট করে গেল, যুক্ত হয়ে গেল। এই স্টেজটাকে বলা হয় প্রোফাজ। কেন কেন? তার কারণ হচ্ছে যে ও নিজের ডিএনএটা ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু ঢুকিয়ে দিয়েছে। তাহলে ব্যাকটেরিয়াল জিনোমের যেই রিপ্লিকেশন হবে, ওরও রেপ্লিকেশন কিন্তু হচ্ছে। এবার যখন স্ট্রেস কন্ডিশন হবে, তখন কি হবে, প্রোফাজের মনে হবে যে না, এইটাই সঠিক সময়, এবার আমাকে ব্যাকটেরিয়াকে ফাটাতে হবে এবং বেরোতে হবে, তার আগে নিজের অনেকগুলো কপি বানাতে হবে। সেই মতো অবস্থায় ও লাইসোজেনিক সাইকেল থেকে আবার লাইটিক সাইকেলে শিফট করবে। মানে ওর যে প্রোফাজটা ছিল, যেটা ব্যাকটেরিয়াল ডিএনএ এর মধ্যে নিজের ডিএনএটাকে যে প্রোফাজ অবস্থায় ছিল, সেখান থেকে আবার অ্যাক্টিভ অবস্থায় চলে যাবে এবং লাইটিক সাইকেলে কিন্তু এন্টার করবে। মানে ও নিজের যা যা প্রোটিন দরকার সেগুলো সিনথেসিস করবে এবং ওর যে জিনোম আছে সেটাকে রেপ্লিকেট করবে, করে শয়ে শয়ে নতুন ফাজ পার্টিকেল বেরোবে এবং বা তৈরি করবে এবং ব্যাকটেরিয়াকে ফাটিয়ে বেরিয়ে যাবে। মানে এতক্ষণ প্রোফাজ হিসেবে ছিল, কিন্তু এবার ও অ্যাক্টিভ হয়ে গেল। ও নিজের ডিএনএ কে অনেকগুলো কপি রেপ্লিকেট করলো। ও ব্যাকটেরিয়ার যে মেশিনারিটা, রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, সেটার উপর সেটাকে হ্যাক করে নিল এবং নিজের প্রোটিনও তৈরি করলো। অনেকগুলো নতুন ফাজ পার্টিকেল তৈরি করলো শয়ে শয়ে, এবং ব্যাকটেরিয়াল সেলকে ফাটিয়ে সেখান থেকে ফাজ পার্টিকেল গুলো বেরিয়ে গেল। এবার এটার ইম্পর্টেন্সটা কি? ঠিক আছে, প্রচুর ইম্পর্টেন্স আছে। একটা হচ্ছে গিয়ে ফাজ থেরাপি। ফাজ থেরাপি মানে যদি কোনো ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়, যেটা আজকাল প্রচুর ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, সেক্ষেত্রে কি হবে, এই ব্যাকটেরিয়া ফাজগুলোর সাহায্যে কিন্তু আমরা সেই ব্যাকটেরিয়াটাকে মারতে পারি। কারণ এই ব্যাকটেরিয়া ফাজ গুলো হচ্ছে এমনি ব্যাকটেরিয়া, এটা ব্যাকটেরিয়াল সেলকে কিন্তু ফাটিয়ে দেয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এরা কিন্তু খুব ব্যাকটেরিয়া স্পেসিফিক। মানে তুমি ভাববে, তাহলে স্যার আমার শরীরে যদি ফাজ ঢুকিয়ে দেবো, তোমার শরীরের কোনো সেলকে কিন্তু ও কোনো ক্ষতি করবে না। ও স্পেসিফিক রিসেপ্টরের সাহায্যে স্পেসিফিক ব্যাকটেরিয়াকেই বাইন্ড করবে এবং সেটাকেই কিন্তু ও মেরে ফেলবে। মলিকিউলার বায়োলজিতে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও কিন্তু এই ফাজকে ইউজ করা হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল ল্যামডা ফাজ খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এখানে আমি একটা জিনিস বলি, আমরা লাইসোজেনিক লাইফ সাইকেল, লাইটিক লাইফ সাইকেল নিয়ে যখন ডিসকাস করছি, তাহলে ভিরুলেন্ট ফাজ, ঠিক আছে, মানে যারা ইমিডিয়েটলি ব্যাকটেরিয়াল সেলকে ডিস্ট্রয় করে দেবে আর কি, যার লাইটিক সাইকেলের সাহায্যে, সেখানে হচ্ছে সেইটার একটা উদাহরণ হচ্ছে টি4 ফাজ। আবার যারা লাইসোজেনিক লাইফ সাইকেল ফলো করে, মানে ডরম্যান্ট থাকে একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে, সেই ধরনের ফাজকে বলা হয় গিয়ে হচ্ছে টেম্পারেট ফাজ, যার একটা উদাহরণ হচ্ছে ল্যামডা ফাজ। যেহেতু আমি এখন ল্যামডার কথাটা মেনশন করলাম, তাহলে এই জায়গাটা আমি বলে দিলাম যে ফাজ ভিরুলেন্ট হতে পারে, মানে যারা ইনফেকশন কজ করে ব্যাকটেরিয়ার মধ্যে, তারা ইউজুয়ালি লাইটিক সাইকেল দেখাবে এবং সঙ্গে সঙ্গে মেরে দেবে ব্যাকটেরিয়াকে। ঠিক আছে, তারা ভিরুলেন্স কজ করে। এরকম একটা উদাহরণ হচ্ছে টি4 ফাজ। আবার অনেকে হচ্ছে টেম্পারেট, মানে ডরম্যান্ট, সুপ্ত অবস্থায় থাকে ব্যাকটেরিয়ার মধ্যে, এরা লাইসোজেনিক সাইকেল ফলো করে, এরা হতে পারে গিয়ে হচ্ছে, এর উদাহরণ হচ্ছে ল্যামডা ফাজ।
এই ল্যামডা ফাজ কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতেও খুব ইম্পর্টেন্ট। হুম। ফাজ টাইপিং একটা পদ্ধতি যেটার সাহায্যে কিন্তু আমরা ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করতে পারি অ্যাট দ্য লেভেল অফ স্ট্রেনস। মানে কোনো একটা জেনাস স্পিসিস আছে, চলো ব্যাসিলাস সাবটিলিস, এর কোন স্ট্রেন আছে ব্যাসিলাস সাবটিলিসে সেটা কিন্তু আমরা ফাজ টাইপিং করে বুঝতে পারি, কারণ ফাজ কিন্তু স্পেসিফিক স্ট্রেনকেই ইনফেক্ট করে। সো বাই ফাজ টাইপিং উই ক্যান গেট টু নো দ্যাট which strain of the bacteria is present. এছাড়াও এর এনভায়রনমেন্টাল ইম্পর্টেন্সও প্রচুর আছে। কেন না, কোনো ব্যাকটেরিয়াল পপুলেশন যদি অতিরিক্ত হয়ে যায় অ্যাকুয়াটিক, মানে ধরো পুকুর টুকুর নদীতে বা সয়েলে, ইকোসিস্টেমে, সেইটাকে কিন্তু কন্ট্রোল করা যায় বাই ব্যাকটেরিওফাজ which will reduce the number of bacteria by killing them। এবং যেটা আমি মলিকিউলার বায়োলজি ক্ষেত্রে বললাম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, সেরকম বায়োটেকনোলজিতেও কিন্তু ক্লোনিং ভেক্টর হিসেবে ইউজ করা হয়, মানে বাহক হিসেবে ইউজ করা হয় গিয়ে হচ্ছে ল্যামডা ফাজকে। ল্যামডা ফাজ ইজ আ ভেরি কমন ক্লোনিং ভেক্টর ইউজড ইন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অ্যান্ড ইন বায়োটেকনোলজি অলসো, ইন ভ্যাকসিন ডেভেলপমেন্ট অলসো। মানে যেখানে আমরা রিকম্বিনেন্ট ভ্যাকসিন তৈরি করি, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার প্রোটিন বা নিয়ে সেইটাকে ওভার এক্সপ্রেস করাই বা এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তখনও কিন্তু ল্যামডা ফাজকে ক্লোনিং ভেক্টর হিসেবে, খুব কমন ক্লোনিং ভেক্টর ইউজ করা হয়। এবং এটার অনেক ডেরিভেটিভসও আছে, যেমনি ফাজমিড ভেক্টর, সেটারও কিন্তু আরডিটি তে খুব ইম্পর্টেন্ট রোল আছে অ্যাজ ক্লোনিং ভেক্টরস। সো দিজ আর সাম অফ দ্য অ্যাপ্লিকেশনস অফ ব্যাকটেরিওফাজ। খুব, কেন এটার অ্যাডভান্টেজ কি কি ফাজ থেরাপি, যেহেতু ফাজ থেরাপিটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আজকালকার দিনে, সেটা হচ্ছে হাইলি স্পেসিফিক টু টার্গেট ব্যাকটেরিয়া। আমি এটাও বলেছি যে ফাজ টাইপিং এর সাহায্যে ব্যাকটেরিয়া স্ট্রেন অব্দি আইডেন্টিফাই করা যায়। সো খুব স্পেসিফিক টু টার্গেট ব্যাকটেরিয়া। ওই যে বললাম যে তোমার শরীরে ও শুধু ব্যাকটেরিয়াকেই মারবে, কোনোভাবেই তোমার কোনো সেলের কোনো ক্ষতি করবে না। তাহলে নর্মাল যে মাইক্রোফ্লোরা আছে, তুমি ভাবলে আমার সেলের ক্ষতি করলো না, কিন্তু আমার গাটে তো অনেক বন্ধু ব্যাকটেরিয়া আছে, সেই অন্ত্রের বন্ধু ব্যাকটেরিয়া গুলো যদি ক্ষতি করে দেয় তাও করবে না। ও স্পেসিফিক যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তুমি ওকে দিয়েছো, ও শুধু সেই ব্যাকটেরিয়াকেই ইনফেক্ট করবে। ঠিক আছে, তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট যদি কোনো স্ট্রেন হয়ে যায় ব্যাকটেরিয়া, সেটাকে কিন্তু মারার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এবং এরা কিন্তু নিজেরাই ওই যেখানে তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশনটা হয়েছে সেই সাইটে গিয়ে রেপ্লিকেট করবে এবং মেরে দেবে গিয়ে হচ্ছে তোমার ইনফেকশন কজিং ব্যাকটেরিয়াকে। দ্যাট ইজ ওয়াই দিস ব্যাকটেরিওফাজেস আর ভেরি 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 ইম্পর্টেন্ট। সো দিস ইজ অল অ্যাবাউট ব্যাকটেরিওফাজেস। তোমরা জাস্ট এই নোটটা যদি পড়ে নাও, ইউল হ্যাভ কোয়াইট গুড আইডিয়া একটু স্ট্রাকচারের ব্যাপারে, একটু লাইটিক লাইসোজেনিক সাইকেলের ব্যাপারে, এবং কি কি অ্যাপ্লিকেশন আছে স্পেসিফিক্যালি উইথ রেসপেক্ট টু ফাজ থেরাপি। তাহলে তোমাদের কিন্তু এই টপিকটা মোটামুটি কভার্ড হয়ে যাবে। অ্যানাদার থিং যেটা আমি বলবো, যেহেতু এটা একটা মাইনরের ক্লাস, আমি খুব বেশি ডিটেলসে ঢুকিনি, তোমরা যদি সময় পাও কিছু কমন ফাজের ব্যাপারে পড়তে পারো ফর ইওর ইন্টারেস্ট, বিশেষ করে টি, টি এর যেগুলো ইভেন অ্যান্ড অড, T2 T4, তারপর T7 T1, ঠিক আছে। ইভেন ফাজেস মানে T2 T4 এগুলো হচ্ছে কি ইভেন, T1 T7 এগুলো হচ্ছে অড। এগুলোর ব্যাপারে তোমরা একটু নিজেদের ইন্টারেস্টের জন্য কিন্তু পড়তে পারো। ওকে, সো আমি এখানে রেকর্ডিংটা স্টপ করলাম। If you have any questions, you can ask me now.